দক্ষিণ চব্বিশ পরগনার ছবিটা আরেকটু জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপালের সঙ্গে কথা বলবো। গোপাল, ফ্রেজারগঞ্জের ছবি তুমি তুলে ধরেছিলে ঠিক 12টার বুলেটিনে। সেই সময়তে তুমি বলেছিলে 80 বছরের এক বৃদ্ধা তিনি মারা গিয়েছেন, পান্তা ভাত তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে? দেখো অঞ্জন, তোমাকে বলি, রেমালের দাপটে বিধ্বংস হয়ে গিয়েছে বা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত। এখন বর্তমানে ঝড় নেই, কিন্তু দমকা বৃষ্টি রয়েছে। আর এই বৃষ্টির দাপটের পরেই কিন্তু আরো আতঙ্কিত হচ্ছে এলাকার মানুষজন। কিন্তু কেন এই আতঙ্ক? এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ঝড়ের দাপটে যে এলাকায় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হতে পারে যে সমস্ত জমিতে সবজি ছিল এখনো জলের তলায় রয়েছে। ভেন্ডি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের বরবটি, উচ্ছে, সে সমস্ত কিন্তু আজও পর্যন্ত আর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে না। যদি একদিন বা দুদিন পরে রৌদ্র দেখা যায় তখন কিন্তু এই যে নদী বাঁধগুলো রয়েছে, রাস্তাঘাটগুলো রয়েছে, ঘরের মাটির যে দেওয়াল রয়েছে, সে সমস্ত কিন্তু যত রোদ পাবে তত আরো ক্ষতিগ্রস্ত হবে। তখন কিন্তু আরো ক্ষতির আশঙ্কা করছে এই সুন্দরবনবাসী। ইতিমধ্যে তুমি জানবে পাথর প্রতিমা ব্লক এলাকার তিনটাপাড়া এলাকায় নদীর বাঁধে কিন্তু ধস দেখা দিয়েছে। সে এলাকার মানুষজন পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে নিজেরাই কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়েছে। তাদের যে আতঙ্ক, তাদের যে কষ্ট, জলে ভিজে সারা দিন ধরে তারা নিজেরাই কাজ করে যাচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। নিজেরা বাঁচতে গেলে নিজেদের এই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে পড়ে আর কিছুক্ষণের মধ্যে, আজকে যেটুকু জানা গেছে বেলা 4টের মধ্যে জেলা শাসক সুমিত গুপ্তা তিনি প্রশাসনিক একটি বৈঠক করবেন কাজী অফিসে। বৈঠক থেকে তিনি কি বার্তা দেন সেটাই এখন দেখা। তবে এর মধ্যে তোমাকে বলি, বিভিন্ন ধরনের রাজনীতি শুরু হয়েছে। বিজেপি থেকে আরম্ভ করে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, এসওসিআই সবাই কিন্তু তারা মাঠে নেমে পড়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি ভদ্রপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূলে প্রার্থী হয়েছেন বাপি হালদার, তিনি কিন্তু ত্রিপল নিয়ে লোকের বাড়ি বাড়ি চলে যাচ্ছে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী অশোক পুরকাইত, তিনি ফ্রেজারগঞ্জ এলাকায় লোকের বাড়িতে যাচ্ছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এই যে রাজনীতিটুকু কিন্তু এখানেই শেষ নয়, কারণ কদিনের মধ্যে ভোট রয়েছে। সেই ভোটের জন্য কিন্তু রাজনীতিটাও এখানে প্রখর হয়ে দেখা দিয়েছে। তবে আদৌ এই আবহাওয়ার মধ্য দিয়ে 2-3 দিনের মধ্যে ভোটটা ঠিক মতো হবে তো, এটা কিন্তু লোকের মাথায় রয়েছে। তাহলে গোপাল, বলা যেতে পারে কোনো এক জায়গাতে একদিকে যখন আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে, সেটারই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক বিভিন্ন নেতা নেত্রীরা, তাই তো? একদম অঞ্জু, একদম। কারণ ভোট তো হাতে গোনা 3-4 দিন বাকি, পয়লা চুরি ভোট। ভোটের সময় একদম কিন্তু রেমাল কিন্তু তাদের ভোটের যে প্রচারে কিন্তু আঘাত হেরেছে। মানুষ ভোট দেবে, রাজনীতির নেতাদের কথা শুনবে, নাকি তারা তাদের ঘর নিয়ে ব্যস্ত হবে, নাকি বাড়ি ঘর সারাবে? এখন কিন্তু চা পাওয়ার রাজনীতি তুমি জানবে। এই রেমালে যে ক্ষতিগ্রস্ত মানুষ, যে রাজনীতি নেতারা যাবে তাদের কাছে কিন্তু চা পাওয়া নিয়ে যাবে। তবে এটা নিয়েও কিন্তু চিন্তিত রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। গোপাল, আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো, তুমি বলছিলে যে একেবারে সাধারণ মানুষরা ভেবে পাচ্ছে না যে এখন ভোট দেবে নাকি তারা নিজেদের প্রাণ বাঁচাবে। সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের বাড়িতে যাচ্ছেন। প্রশ্ন উঠছে, 1 জুনের আগে এই যে ঝড় উঠছে, সেই ঝড়ের মধ্যে রাজনৈতিক মহল থেকে আতঙ্ক যারা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে ঠিক সমীকরণটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? দেখো, সমীকরণ তোমাকে বলি, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে তোমাকে বলি, দক্ষিণ চব্বিশ পরগনার 4টে লোকসভা কেন্দ্র, 4টেই কিন্তু রেমালের দাপটে পড়েছে। তোমাকে যদি বলি যাদবপুর লোকসভা কেন্দ্র, সেখানে সায়নী থেকে আরম্ভ করে বিভিন্ন যারা রয়েছে, জয়নগর লোকসভা কেন্দ্র প্রতিমা মণ্ডল লোকসভা, এরপরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট জায়গা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু রেমালের দাপটে পড়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তোমার জয়নগর লোকসভা আর মথুরাপুর লোকসভা। এই দুটি লোকসভার সমীকরণ ইতিমধ্যে তুমি জানো একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে রয়েছে। গতবারে মথুরাপুর লোকসভা নির্বাচনে কিন্তু চৌধুরী মোহন যতটা 2বারের সংসদ ছিলেন, 2 লাখের বেশি ভোটে জিতেছিলেন। এখানে বাপি হালদার দাঁড়িয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত তিনি প্রার্থী। এবারের লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে টক্কর হচ্ছে বলে মনে করা হচ্ছে, কিন্তু শেয়ানে লড়াই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু যিনি বাপি হালদার রয়েছে তাকে বলেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের থেকে বেশি ভোটে জিততে হবে, তবে তিনি পুরস্কৃত করবেন এবং মথুরাপুর লোকসভাকে মডেল হিসাবে তিনি দেখতে চাইছেন। সেটা কি আদৌ সম্ভব হবে, না রেমেল তার উপরে বাদ সারলো? এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অঞ্জন।
একেবারে গোপাল, আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো, 1 জুন ভোট রয়েছে এবং তার আগে রেমাল, তুমি বলছিলে ডায়মন্ড হারবার কেন্দ্র অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাতে অভিষেক ব্যানার্জির গড়, এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জি সেই জায়গাগুলোতে কোনো রকম টহল দিয়েছে, কিছু জানা যাচ্ছে সেই বিষয়ে? দেখো তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের আলোয় নিজে কিন্তু খুব বেশি নেই, কারণ তার নিজের পরে নিজের কিন্তু বারবার আসেনি। দুদিন আগে তিনি একটি পথসভা করেছিলেন, তাদের যারা রয়েছে ওখানে জাহাঙ্গীর থেকে আরম্ভ করে যারা রয়েছে তারা কিন্তু নিজেরা এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু তারা রাজনৈতিক যে সভাগুলো করছেন, বিভিন্ন পথসভা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রেমন নিয়ে কোনো কথা বলেনি, যেটা এখনো কোনো প্রচারে আসেনি। তিনি কিন্তু নিজে থেকেও কোনো এলাকায় এখনো পর্যন্ত আসেনি। তবে মনে করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষের পাশে আছেন বলে তারা বলেছেন, উন্নয়ন রাস্তায় পড়ে রয়েছে বলেছে, উন্নয়নের বেশ করে ভোট চাইছেন। অন্যদিকে দুর্নীতির কথা তুলেও বিজেপি তাদের বিরোধিতা করছে। এখন দুর্নীতি না উন্নয়ন, মানুষ কোনটা বেছে নেবে সেটাই কিন্তু 1 লাখ টাকার প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর কিন্তু 1 তারিখে ব্যালটের মধ্যে পড়বে। তবে ভোট প্রকৃত 100% ভোট হবে একেবারেই গোপাল, যে ছবি বারবার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির থেকে বলা হয় যে সিপিআইএম বা বামফ্রন্ট যখন রাজ্যে একেবারে শূন্য, সেই জায়গাতে এনজিওর মতো কাজ করেন রেড ভলেন্টিয়াররা। কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে কোভিড টাইমে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় দেখা গিয়েছিল সিপিআইএম বা বামফ্রন্টকে, সেই জায়গায় এখন রেড ভলেন্টিয়ারদের জায়গাটা ঠিক কিরকম, যে রেড ভলেন্টিয়াররা কি কর্তব্য পালন করছেন সব জায়গাতে? দেখো তোমাকে বলি, আমরা বিগত পঞ্চায়েত নির্বাচন, বিগত সময়ে সিপিএম একটু অক্সিজেন পেয়েছে বলে মনে করেছে। বামফ্রন্ট যারা রয়েছে, বামফ্রন্টে যারা রয়েছেন, বামফ্রন্টের কিন্তু ইতিমধ্যে লড়াইয়ের ময়দানে চলে এসেছে। 34 বছর রাজত্ব করার পর মানুষ ভুল বুঝুক আর ভালো বুঝুক তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। তারপরে উন্নয়ন নিয়ে তৃণমূল এসেছে। তারপরে দেখা গিয়েছে বামফ্রন্ট কিন্তু একদম ব্যাক ফুটে গেছিল, তাদের নাম শোনাই যাচ্ছিল না। পাথর প্রতিভা ব্লকে যোগেশ্বর যিনি বিধায়ক ছিলেন, তিনি নিজে দেখা যাচ্ছে তার বাড়ির মাটি কেটে খাচ্ছেন, এমন একটা দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। কিন্তু তার মধ্যে এই লোকসভা নির্বাচন কিন্তু বামফ্রন্টের কাছে একটা অক্সিজেন বলে মনে করা হচ্ছে। দেখো লড়াইয়ের ময়দানে এখন বামফ্রন্ট, গতকালই আমরা দেখেছি একদম প্রায় 90 ছুঁই বার্ধক্য বা একদম প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, তিনি নিজে এত কষ্ট করে, এত বয়স্ক মানুষের পাশে যাচ্ছেন। কেন যাচ্ছে? ভোট বড় বেলায়, নাকি তিনি যাচ্ছেন প্রকৃত মানুষের কাছে পাশে দাঁড়াবার জন্য? এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আর সিপিএম কিন্তু একটা অক্সিজেন পেয়েছে বলে মনে করা হচ্ছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে যিনি রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রচারে, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি দেখা যাচ্ছে দৌড়াদৌড়িয়া শুরু করেছেন বিভিন্ন জায়গায়, যারা রেবেলে আক্রান্ত, যারা এই ঝড়ে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পাশে যাচ্ছে। তাহলে সিপিএমও কিন্তু পায়ের তলার মাটি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, একদম এই ঝড়কে কেন্দ্র করে। ঝড় আসার পরে তাদের সেই সুযোগটা বেশি করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। একেবারে গোপাল, এখন ঝড় গড় তৈরি করবে কিনা সেই দিকেই নজর থাকবে টাইপ টিভি বাংলা। ধন্যবাদ তোমাকে গোপাল এতটা বিস্তারিত জানানোর জন্য। যে ছবি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম, গোপাল যে কথা বলছেন যে রাজনৈতিক সমীকরণ রেমালের তাণ্ডবে পড়ে এক অন্য তীব্র মাত্রা নিতে পারে, তার কারণ ইতিমধ্যেই 1 জুন, একেবারে আপনারা জানেন আজ 26 তারিখ, 26শে মে, হাতে গোনা আর 5 থেকে 6টা দিন, এবং তারপরেই 1 জুন একেবারে অন্তিম দফা, 7ম দফার ভোট নির্বাচন। এবং তার আগে রেমাল যে আতঙ্ক ছড়িয়েছে, তার তীব্রতা, তার দাপট সব জায়গায় যেভাবে ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যেভাবে প্রবেশ করেছে, সেই আতঙ্কের মধ্যে ভোট চাওয়া বা ভোটের নির্বাচনী প্রচার কতটা এফেক্ট পড়বে, ঝড় কি গড় তৈরি করতে পারবে, জানার চেষ্টা থাকবে। তার কারণ ইতিমধ্যে রেমালের দিকে আমাদের যেরকম নজর রয়েছে ঠিক তেমনভাবেই 1 জুনের দিকে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আরও একটি খবর জানিয়ে রাখবো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছে, রিপোর্ট জানতে চেয়েছে। মুখ্য সচিব রিপোর্ট পেশ করবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন মুখ্য সচিবের থেকে। মধ্যরাতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়, এবং ঘূর্ণিঝড়ের প্রবল দাপট এবং এই দাপটের ফলে যে ধ্বংসস্তূপ তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল, সেই ধ্বংসস্তূপের যাবতীয় রিপোর্ট, কোথায় কি ঘটনা ঘটেছে, যাবতীয় পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিতে চেয়েছে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছ থেকে। আর মুখ্য সচিব আজ মুখ্যমন্ত্রীকে পেশ করবে সেই রিপোর্ট। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠক করেছিলেন রেমাল নিয়ে, এবং তারপরে আজ আবারও মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের থেকে
রিপোর্ট চেয়েছে। দুর্যোগের মুখোমুখি উপকূলবর্তী বিভিন্ন এলাকা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে রেমালের দাপট। আপনাদেরকে মুর্শিদাবাদের ছবিও দেখিয়েছি, কিন্তু সব জায়গাতে একটি কমন বিষয় রয়েছে। কমন বিষয় হলো গাছ ভেঙে পড়া, এবং গাছ ভেঙে পড়াকে নিয়েই কিন্তু অনেক জায়গায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। যাতায়াত ব্যবস্থার মধ্যেও এক থমকে গিয়েছে যাতায়াত ব্যবস্থা অনেক জায়গাতে, এবং সেখান থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, এনডিআরএফ এর টিম তৎপর হয়েছে। নজর থাকবে আমাদের।